অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস। স্টিভ জবসের সম্পর্কে তুমি হাজারেরও বেশি ভিডিও পাবে সোশ্যাল মিডিয়ায়। তাহলে আমার এই ভিডিওটি কেনই বা দেখবে? কিন্তু আমি যদি বলি স্টিভ জবসের 50 বছরের জীবন মাত্র 15 মিনিটে জানা সম্ভব, এবং সেইটি এই ভিডিওর মাধ্যমে, তুমি হয়তো বলবে তাহলে শোনাই যায়। তোমার মধ্যে অনেককেই জিজ্ঞেসে করলে যে তোমরা কি স্টিভ জবসের সেই 3টি 15 মিনিটের বক্তব্য শুনেছ? তোমাদের মধ্যে বেশিরভাগটাই বলবে না, কারণ সেইটা ইংলিশে ছিল বলে। বড় বড় মোটিভেশন স্পিকাররা এটা রেকমেন্ডেড করেছে জীবনে একবার শোনার জন্য। তাহলে আমি আজ তোমাদের বাংলা ভাষায় তার 3টি বক্তব্য বলার চেষ্টা করছি। তাহলে সব কিছুর থেকে নিজেকে কিছু মুহূর্ত একা করে নাও। চলতে থাকা সময়কে উপেক্ষা করে তোমার ভবিষ্যৎকে তোমার হাতেই রেখে বক্তব্যটা শুরু করা যাক। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটির সমাবর্তন অনুষ্ঠানে আজ আপনার সাথে থাকতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি। সত্যি বলতে আজকে আমি এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সবচেয়ে কাছ থেকে দেখছি। আজ আমি আপনাদের আমার জীবনের 3টি গল্প বলতে চাই। আহামরি কিছু না, মাত্র 3টি গল্প। প্রথম গল্প হচ্ছে এক সুতোয় বাঁধা নিয়ে। রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তির আমি প্রথম 6 মাসের মাথায় পড়ালেখা ছেড়ে দিই, কিন্তু বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছেড়ে দেওয়ার আগে আমি 18 মাস বা তারও বেশি সময় ধরে সেইখানেই ছিলাম। তাহলে আমি কেন পড়ালেখা ছেড়ে দিলাম? ঘটনাটি আমার জন্মের আগে থেকেই শুরু হয়েছিল। আমার মা ছিলেন একজন অল্প বয়সী বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিত শিক্ষার্থী, এবং তিনি আমাকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি খুব দৃঢ়ভাবে অনুভব করেছিলেন যে আমাকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে এমন পরিবারের দত্তক দেওয়া উচিত। একজন আইনজীবী এবং তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু আমি যখন জন্মগ্রহণ করি তাদের মনে হয়েছিল যে তারা সত্যি একটি মেয়ে চেয়েছিল। তাই আমার বাবা মা যারা ওয়েটিং লিস্টে ছিলেন সেই আইনজীবী পরিবারকে মাঝরাতে একটা ফোন করে জিজ্ঞাসা করলেন, আমাদের একটা অপ্রত্যাশিতভাবে ছেলে সন্তান হয়েছে, আপনারা কি তাকে নিতে চাও? তারা বলল অবশ্যই। আমার মা পরে জানতে পেরেছিলেন যে আমার দত্তক মা কখনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ হননি, এবং আমার বাবা কখনো উচ্চ বিদ্যালয় থেকে পাশ হননি। এইসব শুনে আমার মা দত্তক কাগজপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেন। মাত্র কয়েক মাস পরে যখন আমার দত্তক বাবা মা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, এবং সেইটি শুনে আমার মা আমাকে দত্তক দিতে রাজি হলেন। এইভাবে আমার জীবন শুরু হলো, এবং 17 বছর পরে আমি সত্যি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। কিন্তু আমি নির্বোধভাবে এমন একটি বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম যেটি প্রায় স্ট্যানফোর্ডের মতোই ব্যয়বহুল ছিল, এবং আমার নিম্ন মধ্যবিত্ত পিতামাতার সমস্ত সঞ্চয় টাকা আমার পড়ালেখার পিছনে খরচ হয়ে যাচ্ছিল। 6 মাস যাওয়ার পরে আমি এটির কোনো মানে দেখতে পারিনি। আমার জীবন নিয়ে কি করতে চাই তা নিয়ে আমার কোনো ধারণা ছিল না, এবং বিশ্ববিদ্যালয় কিভাবে আমাকে এটি খুঁজে বের করতে সাহায্য করবে তা আমি জানি না। এবং এখানে আমি আমার বাবা মা তাদের সারা জীবনের সমস্ত অর্থ ব্যয় করছিলাম। তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং বিশ্বাস করেছিলাম যে এরপর সব ঠিকঠাক চলে যাবে। এটি সেই সময় বেশ ভয়ঙ্কর ছিল, কিন্তু পিছনে ফিরে তাকালে এটি আমার নেওয়া সেরা সিদ্ধান্তগুলির মধ্যে একটি ছিল। যে মুহূর্তে আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিলাম সেই সময় আমি অপ্রয়োজনীয় ক্লাসগুলি নেওয়া বন্ধ করে দিতে পারলাম, যেগুলি আমার আগ্রহ ছিল না, এবং যেগুলি আকর্ষণীয় লাগছিল সেগুলি ভর্তি হতে শুরু করলাম। এটা সব রোমান্টিক ছিল না, আমার কোনো থাকার জায়গা ছিল না। তা আমি বন্ধুদের রুমে মেঝেতে ঘুমাতাম, এবং ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে 5 সেন্ট করে পেতাম, এবং তা খাবার কেনার জন্য। এবং আমি ভালো খাবার খেতে প্রতি সপ্তাহে রবিবার রাতে শহরের অপর প্রান্তে 7 মাইল হেঁটে হরেকৃষ্ণ মন্দিরে যেতাম। আমি এটা পছন্দ করি, এবং আমার কৌতূহল এবং ইন্টিটেশনের কারণে
আমার বেপরোয়া যা কিছু করেছি তার বেশিরভাগই পরে অমূল্য হয়ে উঠেছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। সেই সময় রিড কলেজে সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি কোর্স হতো। ক্যাম্পাস জুড়ে প্রতিটি পোস্টার, প্রতিটি ডয়ারের প্রতিটি লেভেল সুন্দরভাবে হাতে ক্যালিগ্রাফ করা হয়েছিল। যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, তাই তা শিখতে আমি একটি ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হয়ে গেলাম। আমি সেরিফ এবং সানস সেরিফ টাইপফেসও সম্পর্কে শিখেছি। বিভিন্ন ফন্টের স্পেস বাড়ানো কমানো সহ চমৎকার দুর্দান্ত টাইপোগ্রাফিকে কৌশলে শিখলাম। এটি সুন্দর, ঐতিহাসিক, বিজ্ঞানের বাইরে একটি আর্ট যা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। এগুলি কোনোটাই আমার জীবনে কোনো বাস্তব প্রয়োগের আশা ছিল না, কিন্তু 10 বছর পরে যখন আমরা প্রথম ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করেছিলাম তখন সব আমার কাজে লেগেছিল এবং আমরা ম্যাকের মধ্যে এটি সব ডিজাইন করেছি। এটি ছিল সুন্দর টাইপোগ্রাফি সহ প্রথম কম্পিউটার। আমি যদি সেই ক্যালিগ্রাফি কোর্সে না পড়তাম তাহলে ম্যাকের একাধিক টাইপফেসও বা আনুপাতিক ফাঁকা ফন্ট থাকতো না, এবং যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজ নকল করেছে তাই সম্ভবত কোনো ব্যক্তিগত কম্পিউটারেও এরকম ফন্ট থাকতো না। আমি বিশ্ববিদ্যালয় না ছাড়লে কখনোই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না এবং ব্যক্তিগত কম্পিউটারে চমৎকার টাইপোগ্রাফি ফন্ট থাকতো না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন অবশ্যই সামনের দিকে তাকিয়ে বিন্দুগুলি সংযোগ করা অসম্ভব ছিল, কিন্তু 10 বছর পরে এটি খুব পরিষ্কার ছিল। তুমি কখনো ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলি একসুতে বাঁধতে পারবে না। তুমি শুধুমাত্র পিছনে তাকিয়েই তাদের সংযোগ করতে পারো। তাই তোমাকে বিশ্বাস করতে হবে যে বিন্দুগুলি তোমার ভবিষ্যতে সংযোগ করবে। আপনাকে কিছুতে বিশ্বাস করতে হবে। আপনাকে নিছক ধারণা, ভাগ্য, জীবন, কর্ম যাই হোক না কেন, যদি তুমি বিশ্বাস করো যে অতীতের বিচ্ছিন্ন সব ঘটনা ভালো ফল দেবে, তবেই তুমি মনের কথা মতো চলতে পারবে, জীবনে সফল হতে পারবে। আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা এবং হারানো সম্পর্কে। আমি ভাগ্যবান। আমি জীবনের প্রথম দিকে আমি আমার পছন্দের কাজ খুঁজে পেয়েছি। এবং আমি আমার বাবা মায়ের গ্যারেজে অ্যাপেল কোম্পানি চালু করেছিলাম যখন আমার বয়স ছিল 20 বছর। আমরা কঠোর পরিশ্রমে করেছি এবং 10 বছরে অ্যাপেল 4000 কর্মী সহ 2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। একটি গ্যারেজে থাকা কোম্পানি আমাদের প্রচেষ্টায় বড় হয়েছিল। আমরা সবেমাত্র 1 বছর আগে আমাদের সেরা সৃষ্টি ম্যাকিনটশ প্রকাশ করেছি, যখন আমি সবেমাত্র 30 বছর পূর্ণ করেছি এবং তারপর আমার চাকরি চলে যায়। কিভাবে হাতে গড়া কোম্পানি থেকে চাকরি হারাতে পারে? অ্যাপেল বড় হওয়ার সাথে সাথে আমরা এমন একজনকে নিয়োগ করেছি যাকে আমি আমার সাথে কোম্পানি চালানোর জন্য খুব প্রতিভাবান বলে মনে করি, এবং প্রথম বছর বা তারও বেশি সময় ধরে জিনিসগুলি ঠিকঠাক ছিল, কিন্তু তারপরে আমাদের ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে শুরু করে এবং আমাদের পরিচালনা বিভাগও তার পক্ষ নিল। তাই 30 বছর বয়সে আমি আমার কোম্পানি থেকে আউট হয়ে গেলাম এবং খুব প্রকাশ্যেই আউট হয়ে গেলাম। আমার তারুণ্য জীবনের ফোকাস যা ছিল তা চলে গেছে এবং আমি একদম ভেঙে পড়লাম। আমি সত্যি কয়েক মাস ধরে কি করব তা জানতাম না। আমি অনুভব করেছি যে আমি পূর্ববর্তী প্রজন্মের উদ্যোক্তাদের হতাশ করে দিয়েছি। যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি তা পালন করতে পারিনি। আমি ডেভিড প্যাকার্ড এবং বব নয়েসের সাথে দেখা করি এবং আন্তরিকতাভাবে ক্ষমা চাইলাম। আমার ব্যর্থতার গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল এবং আমি ভ্যালি থেকে পালিয়ে যাওয়ার কথাও ভেবেছিলাম, কিন্তু কিছু সময় ধীরে ধীরে আমি অনুভব করতে শুরু করলাম আমি যা কাজ করেছি তা এখনও ভালোবাসি। অ্যাপেলের ঘটনাগুলো তা একটুও বদলাতে পারেনি। আমি প্রত্যাখ্যাত হয়েছিলাম, কিন্তু আমি এখনও ভালোবাসতাম আমার কাজকে এবং আমি আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি তখন এটি দেখতে পাইনি, কিন্তু দেখা গেল যে অ্যাপেল থেকে বহিষ্কার করা ছিল আমার জীবনের সবচেয়ে সেরা ঘটনা। সফল হওয়ার সব ভার থেকে মুক্ত হয়ে আমি আবার নতুন করে শুরু করলাম, নিশ্চয়তাবিহীন নতুন জীবন। এটি আমাকে আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়ের মধ্যে প্রবেশ করতে মুক্ত করেছে। পরের 5 বছর আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করি, পিক্সার নামে আরেকটি কোম্পানি, এবং একজন আশ্চর্যজনক মহিলার প্রেমে পড়েছিলাম যে আমার স্ত্রী হয়।
পিক্সার বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিচার ফিল্ম টয় স্টোরি তৈরি করে এবং এখন বিশ্বের সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। ইভেন্টগুলির একটি উল্লেখযোগ্য মোড়ের মধ্যে অ্যাপেল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপেলে ফিরে আসি এবং নেক্সটে আমার যে প্রযুক্তি তৈরি করেছি তা অ্যাপেলের বর্তমানে কেন্দ্রবিন্দুতে রয়েছে। লরেন এবং আমার একসাথে একটি দুর্দান্ত পরিবার তৈরি হয়। আমি মোটামুটি নিশ্চিত যে আমাকে অ্যাপেল থেকে বরখাস্ত না করলে এর কিছুই ঘটতো না। এটি ভয়ানক স্বাদের ওষুধ ছিল, কিন্তু আমি অনুমান করি রোগীর এটির প্রয়োজন ছিল। কখনো কখনো জীবন আপনার মাথায় ইঁট দিয়ে আঘাত করবে, তখন বিশ্বাস হারাবেন না। আমি নিশ্চিত যে একমাত্র জিনিস যা আমাকে চালিয়েছিল তা হলো আমি যা করেছি তা আমি পছন্দ করেছি। আপনি যা ভালোবাসেন তা খুঁজে বের করতে হবে এবং এটি আপনার কাজের জন্য যেমন সত্য তেমনি একটি ভালোবাসা মানুষের জন্য সত্য। আপনার কাজ আপনার জীবনের একটি বড় অংশ পূরণ করবে এবং সত্যিকারের সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হলো আপনি যা বিশ্বাস করেন তা মহান কাজ, এবং মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসে। আপনি যদি এটি এখনও খুঁজে না পান, খুঁজতে থাকুন, থেমে যেও না। হৃদয়ের সমস্ত বিষয়ের মতো আপনি যখন এটি খুঁজে পাবেন তখন আপনি জানতে পারবেন, এবং যে কোনো দুর্দান্ত সম্পর্কের মতন এটি বছরের পর বছর গড়িয়ে যাওয়ার সাথে সাথে আরও ভালো এবং আরও ভালো হয়। তাই খুঁজে না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকুন, থেমো না। আমার তৃতীয় গল্প মৃত্যুর সম্পর্কে। আমি যখন 17 বছর ছিলাম আমি একটা লেখা পড়েছিলাম যে এমন কিছু ছিল, আপনি যদি প্রতিটি দিন এমনভাবে বেঁচে থাকেন যেন এটি আপনার শেষ দিন, কোনো একদিন আপনি অবশ্যই সঠিক হবেন। এটি আমার উপর একটি গভীর প্রভাব ফেলেছে এবং তারপর থেকে গত 33 বছর ধরে আমি প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়েছি এবং নিজেকে জিজ্ঞাসা করেছি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো আমি যা করতে চাই তা কি আমি করতে চাই? এবং যখনই একটানা অনেক দিন ধরে উত্তর না হয়েছে আমি বুঝে নিতাম আমার কিছু পরিবর্তন করা দরকার। আমি শীঘ্রই মারা যাব এই কথাটি আমার জীবনের সব বড় বড় পরিকল্পনায় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে, কারণ প্রায় সব কিছুই, সমস্ত আশা প্রত্যাশা, গর্ব, অহংকার, লজ্জা বা ব্যর্থতার ভয়, এই জিনিসগুলি কেবল মৃত্যুর মুখে নাল হয়ে পড়ে যায়। যা টিকে থাকে সত্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলো। কোনো কিছু হারানোর চিন্তা দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এইটা ভাবা যে তুমি একদিন মরে যাবে। আপনি ইতিমধ্যেই সব কিছু হারিয়ে ফেলেছে, তাই নতুন করে হারানোর কিছু চিন্তা নেই। প্রায় 1 বছর আগে আমার ক্যান্সার ধরা পড়ে। সকাল 7:30টায় আমার স্ক্যান করা হয়েছিল এবং এতে স্পষ্টভাবে আমার প্যানক্রিয়াসে একটি টিউমার দেখা গেছে। আমি এমনকি প্যানক্রিয়াস কি তা জানতাম না। চিকিৎসকরা আমাকে বলেছিলেন যে এটি প্রায় নিশ্চিতভাবে এক ধরনের ক্যান্সার যা দুরারোগ্য এবং আমি আর 3 থেকে 6 মাসের মতো বাঁচব। আমার ডাক্তার আমাকে বাড়িতে যেতে এবং আমাকে সব কিছু গুছিয়ে ফেলতে বলেন, অর্থাৎ মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন। এর অর্থ হলো আপনার বাচ্চাদের সব কিছু বলার চেষ্টা করুন যা আপনি ভেবেছিলেন আগামী 10 বছরে বলবেন বলে ঠিক করেছিলেন, তা একমাত্র কয়েক মাসের মধ্যে তাদের বলার জন্য। এর মানে হচ্ছে সব কিছু গুছিয়ে নেওয়া যাতে পরিবারের জন্য কম বেদনাদায়ক হয় এবং এটি আপনার পরিবারের জন্য যতটা সম্ভব সহজ হয়। এর মানে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া। সেই দিন আমার সারাদিন ডায়াগনোসিস হলো। পরে সেই সন্ধ্যায় আমার একটি বায়োপসি হলো, যেখানে তারা আমার গলার নিচে একটি অ্যান্ডোস্কোপ আটকে দেয় আমার পেটের মধ্যে দিয়ে এবং আমার অন্ত্রের মধ্যে দিয়ে আমার প্যানক্রিয়াসে একটি সূঁচ ঢুকিয়ে দেয় এবং টিউমার থেকে কয়েকটি কোষ পায়। আমি অজ্ঞান হয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী, যিনি সেখানে ছিলেন, আমাকে বলেছিলেন যে যখন তারা মাইক্রোস্কোপের নিচে কোষগুলি দেখেছিলেন তখন ডাক্তাররা কাঁদতে শুরু করেছিলেন, কারণ এটি প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছিল, যা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব। এরপর আমার সার্জারি হলো এবং আমি এখন ভালো আছি। এটাই ছিল আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া এবং আমি আশা করি এটি আরও কয়েক দশকের জন্য আমাকে আর মৃত্যুর কাছাকাছি যেতে হবে না। এটির মধ্যে দিয়ে বেঁচে থাকার পরে এবং মৃত্যুর এত কাছাকাছি যাওয়ার পরে নিশ্চিতভাবে আমি এখন তোমাদের কিছু কথা বলতে পারি। আসলে কেউ মরতে চায় না,
এমনকি যারা স্বর্গে যেতে চায় তারা সেখানে যাওয়ার জন্য মরতে চায় না। এবং তবুও মৃত্যু আমাদের সকলের শেষ গন্তব্য। মৃত্যু থেকে কেউ পালাতে পারেনি এবং সেটি হওয়া উচিত, কারণ মৃত্যু সম্ভবত জীবনের সবচেয়ে সেরা আবিষ্কার। এটি জীবনে পরিবর্তনের এজেন্ট। এটি নতুনের জন্য পথ তৈরি করতে পুরনোকে আবিষ্কার করে। এই মুহূর্তে আপনি নতুন, কিন্তু এখন থেকে খুব বেশি দিন নয় আপনি ধীরে ধীরে পুরনো হয়ে যাবেন এবং মুছে যাবেন। এত নাটকীয় হওয়ার জন্য দুঃখিত, তবে এটিই সত্য। আপনার সময় সীমিত, তাই অন্যের জীবনযাপনের জন্য এটিকে নষ্ট করবেন না। অন্য কারোর চিন্তা ভাবনার ফলে যে বিশ্বাস তৈরি হয় তার ফাঁদে পড়ো না। অন্যের মতামতের আওয়াজ তোমার নিজের ভেতরের কথাগুলো চাপা দিও না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাহসী হও, যাতে তোমার মনের কথা মতো চলতে পারো। একমাত্র তোমার মনই জানে তুমি সত্যি কি হতে চাও, বাকি সবই মৌন। আমি যখন ছোট ছিলাম তখন দ্য হোল আর্থ ক্যাটালগ নামে একটি আশ্চর্যজনক পত্রিকা ছিল, যেটি আমার প্রজন্মের কাছে পবিত্র গ্রন্থ ছিল। এটি মেনেলো পার্কে স্টুয়ার্ট ব্র্যান্ডে নামে একজন ভদ্রলোকের দ্বারা তৈরি হয়েছিল এবং তিনি তার কাব্যময়তার স্পর্শে এটিকে জীবন্ত করে তুলেছিলেন। এটি 1960 দশকের শেষের দিকে, ব্যক্তিগত কম্পিউটার এবং ডেস্কটপ প্রকাশনার আগে, তাই এটি সবই টাইপরাইটার, কাঁচি এবং পোলারয়েড ক্যামেরা দিয়ে তৈরি করা হয়েছিল। এটি পেপারব্যাক আকারে গুগলের মতো ছিল, গুগল আসার 35 বছর আগে। এটি ছিল আদর্শগত, সমৃদ্ধ এবং চমৎকার তথ্যে পরিপূর্ণ ছিল। স্টুয়ার্ট এবং তার দলবল নিয়ে দ্য হোল আর্থ ক্যাটালগের বেশ কয়েকটি পত্রিকা প্রকাশ করে এবং তারপরে যখন এটি পত্রিকার গতিপথ চালু করেছে তার একটি চূড়ান্ত সংখ্যা প্রকাশ করে। এটি ছিল 1970 দশকের মাঝামাঝি এবং আমি আপনার বয়সী ছিলাম। তাদের চূড়ান্ত সংখ্যার পিছনে কভার একটি ভোরবেলা দেশের রাস্তার একটি ফটোগ্রাফ ছিল। তোমাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা হয়তো তেমন গ্রামের পথে বেরোতে পারো। এর নিচে শব্দ ছিল, স্টে হাংরি, স্টে ফুলিশ, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। বিদার সময় এটাই ছিল তাদের শেষ বার্তা, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। এবং আমি সবসময় নিজের জন্য এটি কামনা করেছি এবং আজ, এখন গ্র্যাজুয়েশনের শেষে তোমাদের জীবন নতুন করে শুরু করার মুহূর্তে আমি সেই প্রার্থনা তোমাদের জন্য করছি, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। সবাইকে অনেক ধন্যবাদ।